নমস্কার। আমাদের আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের বাঁচলে বাসি কাছে আসি। তোমরা কোনারকের নাম নিশ্চয়ই শুনেছ। কোনারক হচ্ছে একটা জায়গার নাম, পুরী থেকে প্রায় 18 মাইল দূরে। সেখানে খুব পুরনো একটা ভাঙাচোরা সূর্য মন্দির আছে। মন্দিরের বেশিরভাগ এখন ভেঙে পড়েছে বটে, কিন্তু যেটুকু এখনো দেখতে পাওয়া যায় তা এত সুন্দর যে পৃথিবীর সব দেশ থেকে দর্শকের দল আসে সেখানে মহা আগ্রহে। কোনারক ও পুরীধামের মাঝখানকার 18 মাইল জায়গাটাকে মরুভূমি ছাড়া আর কিছুই বলা যায় না। এই মরুভূমির একদিকে দাঁড়িয়ে আছে জগন্নাথের মন্দির, আর একদিকে আছে কোনারকের সূর্য মন্দির। একদিকে দেখা যায় অনন্ত সমুদ্র, আর একদিকে আকাশের সীমারেখা পর্যন্ত চলে গেছে অনন্ত বালির প্রান্তর। এই বালুকার রাজ্যে ছোটখাটো একটা বন জঙ্গলের শ্যামলতা পাওয়া যায় কেবল কোনারকের ভাঙা দেউলের আশেপাশে। এই বন জঙ্গলের মধ্যেই একটা সরকারি ডাক বাংলো আছে। আমি যখন সেই বাংলোয় গিয়ে আশ্রয় নিয়েছিলাম তখন সেখানে এক তান্ত্রিক সন্ন্যাসীর নির্জন আশ্রম দেখেছিলাম। বাংলোর ভেতরে দুটো শোয়ার ঘর, তার একটাতে ছিলাম আমি, আর আরেকটা দখল করেছিল আরেকজন অপরিচিত ভদ্রলোক। পরে তার সঙ্গে আলাপ পরিচয় হয়েছিল। তার নাম পূর্ণবাবু, কলকাতার কোন এক কলেজের অধ্যাপক। সেখানে এসেছেন কোনারকের মন্দির দেখার জন্য। কোনারকের মন্দির থেকে খানিক তফাতে এগিয়ে গেলে পাওয়া যায় চন্দ্রভাগা নদী। একদিন সন্ধ্যার কিছু আগে এই নদীর ধারে বেড়াচ্ছি, হঠাৎ আমার পায়ে কিসের ঠোক্কর লাগলো। হেঁট হয়ে চেয়ে দেখি বালির ভেতর থেকে কি একটা জিনিসের আধখানা বেরিয়ে রয়েছে। খানিকটা টানাটানি করতেই জিনিসটা সবখানাই বেরিয়ে পড়ল। ভালো করে পরীক্ষা করে বুঝলাম এটা হচ্ছে অদ্ভুত আকারের এক বাঁশি। অন্যমনস্কভাবে সেটাকে হাতে নিয়ে আমি আবার বাংলোর দিকে ফিরলাম। যখন বাংলোর খুব কাছে এসে পড়েছি তখন আমার কেন জানি না মনে হলো একবার পেছন পানে ফিরে তাকানো উচিত। সঙ্গে সঙ্গে ফিরে দাঁড়িয়েই দেখি নদীর ধার থেকে একটা মানুষের মূর্তি হন হন করে আমার দিকেই এগিয়ে আসছে। তার যেন খুব তাড়া, অথচ সে কিছুতেই তাড়াতাড়ি আসতে পারছে না। অন্তত তার ভাবভঙ্গি দেখে আমার এরকমই মনে হলো। সে যেন আসছে আসছে আসছেই, সে আসছে অথচ আসতে পারছে না। সন্ধ্যার আসন্ন অন্ধকারে মূর্তিটাকে স্পষ্টভাবে দেখা যায় না, অথচ তাকে ভালো করে দেখার জন্য মনের ভেতরে একটা অকারণ কৌতূহল জেগে ওঠে। বাংলোর ঘরের ভেতর বসে বাতির আলোতে বাঁশিটাকে ভালো করে পরীক্ষা করে দেখলাম। বাঁশিটা মোটেই একালের না, তামার বাঁশি, এবং বয়সে এ হয়তো কোনারকের মন্দিরের মতোই সুপ্রাচীন। তার গায়ে কতগুলো যেন অক্ষর খোদাই করা, কিন্তু সেগুলো যে কোন ভাষার অক্ষর কিছুই বোঝা গেল না। এই সেকেলে বাঁশিটা এখনো বাজে কিনা দেখার জন্য তার রন্ধ্রে একবার ফু দিলাম। আমার সেই সামান্য ফুয়েই বাঁশিটা হঠাৎ আশ্চর্য তীক্ষ্ণ ও তীব্র স্বরে বেজে উঠল। বাঁশি যে অত জোরে বাজতে পারে এটা আমার কল্পনার অতীত ছিল। অত্যন্ত চমকে উঠে বাঁশিটা টেবিলের ওপর রেখে দিলাম, আর সঙ্গে সঙ্গে শুনলাম একটা এলোমেলো ঝোড়ো হাওয়া বাইরে থেকে ঘরের ভেতরে ঝাঁপিয়ে পড়ল। বাতিটা গেল নিভে। জানলাটা বন্ধ করে আমি আবার বাতিটা জ্বাললাম, এবং তারপরেই শুনলাম ঘরের দরজায় কে করাঘাত করছে। আস্তে আস্তে উঠে দরজা খুলে দিলাম। আরেকটা ঝোড়ো হাওয়ার দমকা এসে ঘরের ভেতরে ঢুকে পড়ল, কিন্তু দরজা খুলে কাউকেই দেখতে পেলাম না। ভাবলাম আমারই মনের ভুল, দরজায় শব্দ হয়েছে হাওয়ারই জন্য। সেটাতে হাওয়ার জোর ক্রমেই বেড়ে উঠতে লাগলো। দরজা জানলায় ক্রমাগত ঠেলা মেরে পাগলা হাওয়া কেবলই যেন ঘরের ভেতর আসতে চায়। তার আওয়াজ শুনে আমার মনে হলো কোনারকের প্রাচীন ভগ্ন মন্দিরের আত্মা যেন করুণ আর্তনাদ করছে, যেন দেউলের সমস্ত পাথরের মূর্তি হঠাৎ আজ জ্যান্ত হয়ে কাতর কান্না শুরু করে দিয়েছে। অসংখ্য যক্ষ রক্ষ কিন্নর ও নাগকন্যার দল যেন এই বাংলোর চারদিক ঘিরে দল বেঁধে দাঁড়িয়ে রয়েছে। দরজায় করাঘাত করছে তারাই। এরকম সব কথা মনে হওয়া মনের খুব ভালো অবস্থার লক্ষণ নয়। মন থেকে এইসব দুশ্চিন্তা তাড়িয়ে এখন ঘুমানোর চেষ্টা করাই উচিত। চেয়ার ছেড়ে উঠে ধীরে ধীরে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। খানিক পরেই চোখে একটু তন্দ্রার আমেজ এলো, কিন্তু ঘুম আসার আগেই আমার কেমন সন্দেহ হলো যে বিছানায় আমি আর একলা না, আমার পাশেই যেন আরেকজন কেউ শুয়ে আছে। টেবিলের ওপর বাতিটা তখনও জ্বলছিল। সেই আলোতে আড়ষ্টভাবে পাশ ফিরে দেখলাম বিছানায় আমি ছাড়া আর কেউ নেই।
নিজের মিথ্যে ভয়ে নিজেই মনে মনে হেসে আমি আবার চোখ বন্ধ করলাম। কিন্তু তখনই আবার আমার মনে হলো আমার পাশে আরেকজনকে এসে শুয়ে পড়েছে। কিন্তু এবারে এই অলীক কল্পনা নিয়ে মাথা না ঘামিয়ে আমি নিদ্রা দেবীর আরাধনায় নিযুক্ত হলাম। সকালবেলায় বেড়াতে বেরিয়েছি, পূর্ণবাবুর সঙ্গে দেখা। তিনি কিরকম এক চোখে আমার দিকে তাকিয়ে আছেন দেখে আমি জিজ্ঞাসা করলাম, আহ, আপনি আমাকে কিছু বলতে চান? পূর্ণবাবু বললেন, আগে হ্যাঁ, কাল সারা রাত কি আপনার ভালো ঘুম হয়নি? কেন বলুন দেখি। কাল সারা রাত আপনার ঘরের ভেতর থেকে নানান রকম শব্দ এসেছে। কে যেন টেবিল চেয়ার সরাচ্ছে, ঘর ময় লাফালাফিয়া ছুটোছুটি করে বেড়াচ্ছে, দুম দাম করে দরজা জানলা বন্ধ করছে আবার খুলছে। এসব গোলমালে আমিও কাল রাতে খুব ভালো করে ঘুমাতে পারিনি। আমি বললাম, এ তো ভারী আশ্চর্যের কথা। কাল সারা রাত আমার তো ঘুমের কোনো ব্যাঘাতই হয়নি। পূর্ণবাবু অপ্রস্তুত হয়ে বলল, ও তাহলে আমারই বোধহয় শুনতে ভুল হয়েছে কোথাও। শব্দগুলো হয়তো অন্য কোনো জায়গা থেকে এসেছে। এমনি সব কথা বলতে বলতে ফিরে এসে আমরা বাংলোর বারান্দার উপরে উঠেছি। এমন সময় আমার ঘরের ভেতর থেকে হাউমাউ করে চেঁচাতে চেঁচাতে একটা ছেলে ছুটে বেরিয়ে এলো। বাংলোর রক্ষকের ছেলে। ভয়ে ঠকঠক করে কাঁদছে দেখে আমি তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, কিরে, কি হয়েছে? ও ঘরের খাটে কে বসে আছে? দৌড়ে ঘরের ভেতরে গিয়ে হাজির হলাম। খাটের ওপর কেউ নেই, কেবল বিছানার চাদরটা এলোমেলো হয়ে গুটিয়ে পাকিয়ে ঘরের মেঝেয় পড়ে রয়েছে। পালক বলল, না, সে ওই খাটেই বসেছিল, ঠিক যেন একটা সাদা কাপড়ের তৈরি মূর্তি। আমাকে দেখেই সে খাট থেকে নেমে এলো। পূর্ণবাবু বললেন, বোধহয় এখানকার কোনো লোক চাদর মুড়ি দিয়ে ছেলেটাকে ভয় দেখিয়ে আবার পালিয়ে গেছে। আমারও মন বলল তাইই হবে। সেদিন সন্ধ্যার পর টেবিলের ধারে বসে বই পড়ছিলাম। হঠাৎ চোখ পড়ল আমার ওই তামার বাঁশিটার দিকে। এই ছোট্ট বাঁশিটা কাল কিরকম জোরে অস্বাভাবিকভাবে বেজে উঠেছিল সেই কথাই মনে পড়ল। এমন অদ্ভুত গড়নের বাঁশিও কখনো দেখিনি, আর এমন তীব্র আওয়াজও কখনো শুনিনি। বাঁশিটাকে আবার তুলে নিয়ে বাজানোর চেষ্টা করলাম। একটা মাত্র ফু দিতেই বাঁশিটা এমন বিকট জোরে বেজে উঠল যে আমার কান যেন ফেটে গেল। পর মুহূর্তেই বাইরে থেকে একটা ভীষণ ঝোড়ো হাওয়া হু হু করে ঘরের ভেতর ঢুকে পড়ে আলোটাকে নিভিয়ে দিল। ঘরের দরজা জানলা বন্ধ করে আলোটা আবার জেলে অবাক হয়ে ভাবতে লাগলাম, বাইরে কোনো দুর্যোগ নেই, তবু আচমকা এমন ঝোড়ো হাওয়া জাগে কেন? কালও ঠিক এই ব্যাপারটাই হয়েছিল, আজও তাই। খাটের দিকে চোখ গেল। বিছানার চাদরটা আপনা আপনি তাল পাকিয়ে গুটিয়ে যাচ্ছে। এও কি সম্ভব? নিজের চোখে বিশ্বাস হলো না। চোখ দুটো দুহাতে রোগড়ে ভালো করে তাকিয়ে দেখি খাটের ওপরে পা ঝুলিয়ে বসে আছে এক অদ্ভুত কিম্ভূত কিমাকার মূর্তি। ধপধপে কাপড়ের মতো সাদা তার দেহ, তার হাত আছে, পা আছে, মাথা আছে, কিন্তু চোখ নাক ঠোঁট দেখা যায় না। কি ভয়ানক! মূর্তিটা উঠে দাঁড়ালো, দুদিকে দু হাত বাড়িয়ে বাঁধো বাঁধো পায়ে কি যেন ধরার চেষ্টা করতে লাগলো। তার ভাবভঙ্গি ঠিক অন্ধের মতো। কিন্তু সে কাকে খুঁজছে? আমাকে? একথা মনে হতেই দারুণ আতঙ্কে আমি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম। সেই শব্দ পেয়েই অন্ধ মূর্তিটা বেগে আমার দিকে আসতে লাগলো। আমি এক লাফে দরজার কাছে এসে পড়লাম। পাগলের মতো দরজা খুলে বেরিয়ে পড়ে চেঁচাতে লাগলাম, রক্ষে করো, রক্ষে করো! চারদিক থেকে দ্রুত পায়ের শব্দ পেলাম। পূর্ণবাবুর গলায় শুনলাম, ব্যাপার কি মশাই, ব্যাপার কি? দু হাতে চোখ চেপে মাটির উপরে বসে পড়ে আকুল স্বরে বললাম, ঘরের ভেতরে সেই 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 সাদা কাপড়ের মূর্তিটা। সকলে ঘরের ভেতরে গেল। পূর্ণবাবু উচ্চস্বরে বললেন, কই, কেউ তো নেই এখানে। হতভম্বের মতো ঘরে ঢুকে দেখলাম মূর্তি অদৃশ্য হয়েছে। মেঝের ওপর দরজার কাছেই বিছানার চাদরটা গড়াগড়ি দিচ্ছে। এমন সময়ে কোণারকের মাঠের সেই তান্ত্রিক সন্ন্যাসী ঘরের ভেতর ঢুকে বললেন, কি হয়েছে? এখানে তো গোলমাল কেন? বলতে বলতে হঠাৎ তার চোখ টেবিলের ওপর গিয়ে পড়ে খানিকক্ষণ স্থির হয়ে রইল। তারপর তিনি এগিয়ে গিয়ে টেবিলের ওপর থেকে তামার বাঁশিটা তুলে নিয়ে সেটা গম্ভীরভাবে ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন। তারপর বললেন, এটা এখানে এলো কেমন করে? আমি বললাম, ওটা চন্দ্রভাগা নদীর তীরে কুড়িয়ে পেয়েছি। সন্ন্যাসী ঘরের ভেতর থেকে বেরিয়ে যেতে যেতে বললেন, এই বাঁশিটাকে আমি সমুদ্রে বিসর্জন দিতে যাচ্ছি। এ হচ্ছে জাদুকরের অভিশপ্ত বাঁশি। এ অমঙ্গলকে ডেকে আনে।
এই ছিল আমাদের আজকের গল্প। যদি আজকের গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।